আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করেই আসল কথায় যাই। বাস্তবতা হলো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ব্যক্তিগত পর্যায়ে। এটা আমি জানি যখন তারা ক্ষমতায় ছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে নিদারুণভাবে সম্মান করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আ এমবিএস মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরবের এই মুহূর্তে ডিফ্যাক্টো কিং। তো তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই কুশনার, তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে। তো ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনারের সঙ্গে এই মোহাম্মদ বিন সালমানের ভালো সম্পর্ক থাকার কারণে মিস্টার জো বাইডেন তার পুরো শাসনকালে শত চেষ্টা করেও সৌদি আরবের সাথে সম্পর্কটা ভালো করতে পারেনি। সেই সময়টাতে সেই জামাল খশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সৌদি আরবের উপরে যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রথমে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, এটা আরও হিতে বিপরীত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং জো বাইডেন নিজে তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন একাধিকবার। এবং অবাক করার ব্যাপার হলো যে এয়ারপোর্টে তিনি যে অপমানের শিকার হয়েছেন, তাকে যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ওয়েট করা হয়েছে, বাদশা এখন নামাজ পড়বেন। মানে তিনি এয়ারপোর্টে গেছেন, তাকে রিসিভ করার সময় নামাজে রক্ত হয়ে গেছে, বাদশা সালমান নামাজ পড়তে গিয়েছেন, তাকে আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরকম অস্বস্তিকর ঘটনার পেছনে মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা মূলত কার্যকরী ভূমিকা রেখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান আমেরিকাতে গিয়েছেন। আর সেই আমেরিকা ভ্রমণের সময় কি হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, বিকজ এইগুলো হয় কি যে আমাদের যে চিন্তা চেতনা, আমরা সবসময় করি কি নিজেকে দিয়ে অন্যকে বিচার বিশ্লেষণ করি বা নিজের ধারণা অনুযায়ী অন্যকে মূল্যায়ন করার চেষ্টা করি। শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন ১৫টি বছর, তিনি বাংলাদেশে বসে বসে যে সারাদিন শুধু সালমান এফ রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয়। তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন। এখন ভুটানের যে রাজা, ভুটানের যে কিং, আপনি কি জানেন যে ভুটানের এই কিং জয়ের ক্লাসমেট? তারা হার্ভার্ডে একসাথে পড়াশোনা করেছে। এ গেল এক। ২ নম্বর হলো যে ইম্মানুয়েল ম্যাক্রো। ইম্মানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট। তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনারা একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন। জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক। এবং সেই সম্পর্কটা কী পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন, যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল। তো তিনি সেখানে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন, পারেননি। বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে। ২ নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক। এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন, সময় পাননি। এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা, এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে, পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো, সৌদির যে তেল কোম্পানি আরামকো, এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটাকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিল। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড়, মানে এশিয়া না, পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি, সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা, এটা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল। এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ। এরকম একটা পরিকল্পনা কিন্তু
হচ্ছিল 2024 সনের মানে এপ্রিল মের দিকে এরকম একটা ঘটনা হচ্ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এই সম্পর্কটা, এর বাইরে এখন যিনি কাতারের যিনি আমির এই মুহূর্তে যিনি আছেন, তার বাবা তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত, অত্যন্ত ঘনিষ্ঠ আলোচনা তিনি আমাকে নিজে এই কথাটা বলছেন যে, মিস্টার রনি, আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির, এবং তাকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর। তো ওইদিকে সালমান, এদিকে কাতারের আমির, এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, তারপরে শেষে ভুটানের কথা বললাম, এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন, আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক। শেখ হাসিনার কথা বাদ দেন, ওখানে যে সামিট গ্রুপের আজিজ খান আছেন, আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক, এটি কি আপনারা জানেন? আপনারা জানেন না। তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে, তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন, তো আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরিচামারি কোনো সুযোগ নেই, যেখানে আপনি কোনো 2 নম্বর কোনো কাজ করতে পারবেন না, আপনি যত বড় রাজা হন, বাদশাহ হন, সেখানে কোনো চুরির টাকা, 2 নম্বরি টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন না, এই ধরনের কথাবার্তা। তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত 16 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। যদি 16 লক্ষ কোটি টাকা পাচার করে থাকে, জয়ের কাছে তো 2-1 লক্ষ কোটি টাকা আছে, তো সেই টাকা কোথায় আছে? সুইজারল্যান্ডে থাকতে পারে, সেই টাকা আমেরিকাতে থাকতে পারে, আমেরিকাতে তার গল্ফ কোর্স আছে, ইত্যাদি ইত্যাদিতে দিয়ে নানা রকম, মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই 14 মাস পরে, যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে এই কারণে আমেরিকা সেখানে নড়াচড়া করছে না, যেদিন শেখ হাসিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে, তাকে জেলে নেওয়া হবে। কিন্তু জয় সেখানে একটা বহাল তবিয়তে আছে, এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে, তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন, ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকা সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা যেটা অতীতে ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল, এবং সেই ডিপ স্টেট পলিসির অধীন যে সকল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে, ইট ইজ স্টপ নাও। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে নাক গলাবে না। থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে। মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে, ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে, রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন। যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প, না আমার বন্ধু নরেন্দ্র মোদী, আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে, নরেন্দ্র মোদী এত রাগ করেছে, তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি, কিন্তু তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি, তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে। এরপর তিনি বলেছেন যে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত, অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় $900 মিলিয়ন সেই অস্ত্র কিনেছে, এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে
পার্টনারশিপ, যাকে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেক্টিভিটি, এবং জয়কে আমরা দেখেন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে 1996 থেকে 2001 সন আওয়ামী লীগের যে জমানাতে, তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল, কাজ করেছিল এবং যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয়। এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটেন যে এই কাজটা তারা করেছে। তো যেখানে 96 থেকে 2001 সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে, তাহলে 25 বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো, জয়ের ক্ষমতা বাড়লো না কমলো, বা পরিবেশ পরিস্থিতি কি জয়ের প্রতিকূলে চলে গেল কিনা, এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এএনআই, আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের তাবৎ বড় বড় মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজীব ওয়াজেদ জয়, যেভাবে মোহাম্মদ আরাফাত, মানে সেই আওয়ামী লীগের সাবেক তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপর শিক্ষামন্ত্রী নওফেল, ব্যারিস্টার নওফেল, স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, এমনকি সরাসরি কোনো অডিওতে না, এবার ভিডিওতে এসে ওয়াদুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন, ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, ইংল্যান্ডে যারা আছেন, তারা যেভাবে প্রকাশ্যে রাজপথে নামছেন, তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল, বিশেষ করে এই ডিপ স্টেট পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল, সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই ধরনের কোনো ডকুমেন্ট আছে। ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে। ফলে যখনই কোনো একটা নেগোসিয়েশন হয়, তখন সেখানে সব কিছু স্বাভাবিকভাবে চলে না। তো আগে যেভাবে বললাম যে আমাদের দেশে যে এই যে আইসিটি কোর্টের বিচার, রায়, এটাকে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে, এটা একটা পার্ট। তার বাইরে আওয়ামী লীগ যে কাজগুলো করছে